যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন এমন আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবার চেষ্টা করে একবার ফেল করো, এরপরে তো এমনি পেয়ে যাবে। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকের ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন এমন আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমরা যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা উঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাব। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষাতেও যদি ফেল করো তাহলে তো এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তাই আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নাই। বলছে না, দেওয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছি, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে সারাদিন, দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানেরা বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে 11:30টার দিকে একজন ভদ্রলোক, উনি আরও উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে, বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকালে দিয়ে গেছি, এখানে দাঁড়ায় আছো কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলা দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত। তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনও মনে আছে সব কিছু, 4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগুলি নিচে দিয়ে, কাগজটা হাতে নিই। তো বলছে তুমি কিসের জন্য আসলে? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে ভর্তি হবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কীভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই, বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাও। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছে আমারে, নিয়ে বলছে যে ওরে একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরে অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে। তো বলছে ওই ছেলে দাও, কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পরে উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম। তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই, কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি, উঠাইয়া কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই, ভর্তি হবে। তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম, তাও ভর্তি হতে পারবো না। তো আমার কাছে 140 টাকার মতো ছিল। তো আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরা এসে বললাম, ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সোহরাওয়ার্দীতে পড়তাম, সরকারি কলেজে মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি ভর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্প যতটুকু শুনেছি, যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, সর্বোত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কী করতে যাচ্ছে, আমি জানি। কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। জি, আমরা শুনি, তারপরে কি হলো? আমাদের বাড়িদের আগে নাদিমদের বাড়ি ছিল, আমাদের বাড়ি আগে। তো আমি ওই কলেজে ভর্তি হয়েছি, কাউকে বলতে পারতাম না গ্রামের মানুষের, কারণ গ্রামের মানুষ শুনলে আবার বলবে যে 2বার ফেল করে এসে এখন আবার গ্রামের কলেজে ভর্তি হয়েছে। তখন ওই কলেজটা ছিল একবার নতুন কলেজ, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তখন পর্যন্ত কেউ পরীক্ষা দেয় নাই। 99-97 প্রথম পরীক্ষা দিয়েছে ওইখান থেকে। আমি ভর্তি হওয়ার আরও কয়েকদিন পরে। তারপরে
ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করবে এটা শুনতাম। তো এরপরে কলেজ থেকে স্ট্যান্ড করলো প্রথম বেচি, অনেকজন স্ট্যান্ড করলো, 10 জনের উপরে। কমার্স থেকেও স্ট্যান্ড করলো। তো এরপরে আমার যে ছোট ভাই বলেছিলাম, যে ছোট ভাই, ও তখন তো ওই আমার বন্ধুরা যারা তফাজ্জল মহসিন যেই কলেজে পড়তো, রামচন্দ্রপুর ছিলাম আমি, আর ওইটা হলো রামকৃষ্ণপুর কলেজ, দুইটার দূরত্ব 2 কিলোমিটার। তা আমার ছোট ভাই, আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন এই পৃথিবীতে 2টা মানুষ আমার সাপোর্ট করতো। আমার ফ্যামিলিতে 2 জন, আর ফ্যামিলির বাইরে 2 জন। একজন হলো নাদিম, আর একজন হলো আমার বন্ধু তৌফিক। আর অশোকদা তো তখন ঢাকায় থাকে। অশোকদা আমার মোটিভেট করতো যে তুমি পারবা। তা আমার ছোট ভাই নিতে আমার প্রথম বললো যে তুই যেহেতু কমার্সে ভর্তি হয়েছিস, তুই চেষ্টা করলে স্ট্যান্ড করতে পারবি, তোর যে মেধা আছে। তো ও আমার প্রথম বললো। তো আমার বইপত্র নাই তখন, ও 2nd ইয়ারে পড়ে। আমার ওর ফার্স্ট ইয়ারের বইগুলি দিছে পড়ার জন্য, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বই। হ্যাঁ, ইন্টারমিডিয়েট। ও তো তখন 2nd ইয়ারে পড়ে। বলছে তুই আবার তাড়াতাড়ি এগুলি পড়ে দিয়ে দিস, লেখা টেখে রেখা, আমার তো আবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার সবগুলি লাগবে। মানে বাসা থেকে আপনাকে বইও কিনে দেওয়া হয়নি? না, বাসায় তো সামর্থ্য ছিল ওই না, মানে সামর্থ্য ছিল ওইটা। আমার এখন মনে করি ওইটা একটা মোটিভেশন ছিল, বা ওইটা আমার জীবনের জন্য একটা ইয়ে ছিল। আমি একদিন খেতে বসছি, আমার বড় ভাই যে আমার জন্য এত কষ্ট করছে, কষ্ট পেয়েছেও তো, কারণ মানুষজন আমার বড় ভাইরে অনেক কথা বলতো, আমার মারে অনেক কথা বলতো, তারা এগুলি সহ্য করতো যে আমি ঢাকা গিয়ে খারাপ হয়েছি। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নেই, ওরে ছাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। এটা প্রায় 20 দিন ক্লাস করার পরে। তো ওই কলেজে একজন টিচার ছিল ম্যাথের, রতীন্দ্র স্যার। ওনারে গিয়ে বললাম, স্যার আমার একটা লজিন ঠিক করে দেন। লজিন মানে তো জানেন, যেই বাড়িতে ওই বাড়িতে পড়াবো, থাকবো, খাবো। তো স্যারের বললাম, স্যার আমার এমন এমন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। ওনারে বুঝাই বলার পরে উনি আমার একটা লজিন ঠিক করে দিল। তো ওই বাড়িতে 2বার পড়াইতে হয়। তাদের অবস্থা তো ভালো ছিল না, তাদের অবস্থা ভালো ছিল না যে আমার রাইখা খাওয়ানোর মতো, কিন্তু ওই স্যার রিকোয়েস্ট করাতে আমার রেখেছে। তো ওই মানে পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমার দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে, তো লজ্জা লাগে। তারপরে আবার বাসায় এই অবস্থা। তো আমার ভাই, ছোট ভাই নিতেই বইপত্র দিল, আমি ওই কলেজে চলে গেলাম। তো কলেজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু কইরা দেখাইতে চাই মানুষের, যে মানুষ থেমে থাকে না। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমি যখন ওই গ্রামে চলে গেলাম রামচন্দ্রপুর, আমি 10 ঘন্টা পড়াশোনা শুরু করলাম দৈনিক, 10 ঘন্টা। এগুলি ওই লজিন বাড়িতে 2বার পড়াইতাম, সকালে রাত্রে 2 বেলা পড়াইতাম। কলেজে থাকতাম 10টা থেকে 2টা। এই সময়গুলি ছাড়া আমি 10 ঘন্টা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে ধর্মকর্ম করে আমি ভোর 4টায় উঠে যেতাম, উঠে স্নান টান করে প্রেয়ার করে তারপরে 5টার মধ্যে পড়তে বসতাম, 8টা পর্যন্ত নিজে পড়তাম। নিজে পড়ার পর 8টা থেকে বাচ্চাগুলি পড়াইতাম 9:30 পর্যন্ত। তারপর খেয়ে দিয়ে কলেজে যেতাম, 2টায় আসতাম, আইসা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3টা থেকে টানা পড়তাম, একবারে টানা 5টা পর্যন্ত 2 ঘন্টা পরে ওদেরকে আবার পড়াইতাম। এরপরে ওদেরকে 7টা পর্যন্ত পড়াইয়া আবার 7টার সময় পড়তে বসতাম। একবারে খেয়ে পড়তে বসে যেতাম, আমি তাদের এখানে খেয়ে পড়তে বসে যেতাম। ওই 10 ঘন্টা আবার হইলে আমি ঘুমিয়ে যেতাম, যে 10 ঘন্টা আজকে পড়া শেষ। কোনোদিন যদি 9 ঘন্টা পড়তাম, পরের দিন আমি 11 ঘন্টা পড়ে ফেলতাম, যে কালকে 1 ঘন্টা আমার পড়া কম হয়েছে। তো আমি 4 মাস পরে দেখি ফার্স্ট ইয়ারে কোনো পড়া নাই আমার, আমি সব পারি। তাই আমি আমার ছোট ভাইয়ের বলছি যে আমি এগুলি সব পারি। বলছে তুই পড়লে দেখবি তুই ভালো রেজাল্ট করবি, তুই অনেক ভালো রেজাল্ট করবি, স্ট্যান্ড করবি। তা আমরা ভালো ছাত্র। আমার আগের বেচে 93 সালে রামকৃষ্ণপুর স্কুল থেকে তহিদুল ইসলাম নামে এক ভাই, তহিদ ভাই 10ম স্ট্যান্ড করে। তো গ্রামের সাংবাদিক যায়। তা আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে। তখন তো আমরা মানে আমি মেট্রিক পরীক্ষা দেবো, আর আমার ছোট ভাই তখন 8-এ পড়ে, 2 বছরের জুনিয়র। তোমাদের জন্য তো সাংবাদিক আসে না। তো আমার মারে বুঝাইছে যে উনি স্ট্যান্ড করছে, এই জন্য আসছে। তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি হয়, তখন আমার মনে হয়েছে যে আমার মার আশার আমার পূরণ করতে হবে কোনোভাবে। তো আমি 11 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা পড়তাম, 13 ঘন্টা পড়তাম। তো পড়তে পড়তে আমি কলেজে যখন প্রথম পরীক্ষাটা হইলো, প্রথম ফার্স্ট হই।
কলেজে আমার সাথে আমার বন্ধু বলতে তেমন কেউ ছিল না, আমার সাথে কথা বলতো না, বলতো আদু ভাই 2বার পরে আইসা আমি যে বেঞ্চটায় বসতাম প্রথমে কেউ বসতো না, একদম পিছনের দিকে কোনার দিকে। আমি পিছনে বসতে পারি না, আমার লজ্জা লাগতো পিছনে বসলে। আমি সবসময় স্কুল কলেজের সামনে বেঞ্চে বসতাম। ওই বেঞ্চে কেউ বসতো না? না, মানে আমার সাথে কথা বলতো না, বসতে যেত না প্রথম। কি ভয়ঙ্কর সামাজিক মানসিকতা আমাদের। তো ওইখানে যে বাংলা স্যার, উনি আমারে খুব আদর করতো। আর ম্যানেজমেন্টের স্যার আমার প্রথম যেদিন ভর্তি হতে গেছে আমার মনে আছে, উনি একটা গ্রামের কলেজ তো টিন সেট একটা মানে কাঠের একটা ওই পায়া যেটা, এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্কশিটটা দেখছে, বলছে তোমার দিয়ে আমি এখান থেকে ভালো রেজাল্ট করে দেবো। আমার মনে আছে স্যার আমার দোয়া করেন, আমার করতে ভালো রেজাল্ট। আমি ওনারা সালাম করছি, বলছে তোমার বাড়ি কোথায়? বলছি মনে মনে, বলছে এত কাছে তোমার বাড়ি, মানে একটা নদী আছে, নদীটা পার হইলে আমাদের 20 মিনিট লাগে হাইটা গেলে। তারপরে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হইলো, এর মধ্যে একটা মেয়ে বন্ধু ছিল নাসরিন, এখন তেজগাঁ কলেজে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও আমার দাদা ডাকতো, বলতো দাদা আপনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন, আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন আপনি যেভাবে মানে মানে আমি নোট করে পড়তাম। আমার প্রত্যেকটা ক্লাসের মানে নোটের মানে যে নোট করতাম, ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি, দ্বিতীয়বার রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো, 2 নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো, ব্র্যাকেটে থার্ড। আমার এক একটা প্রশ্ন মন 6, 7, 8 পর্যন্ত যাইতো, আর মানে এটার আমি 7বার 8বার মডিফাই করছি। তো ও আমারে তখন অভয় দিল যে আপনি ভালো কিছু করবেন, সব সময় বলতো। তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে। আমার জন্য উনি প্রথমে, আমি ওই যে পড়ায় টড়ায় যাইতাম, আমার দেরি হইতো, তো উনি গিয়া প্রথমে ওনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো। আমি বলতাম যে আমি পিছনে বসতে পারি না, লজ্জা লাগে, তো উনি আমার জন্য জায়গা রাখতো। আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররা যদি কেউ দেখে থাকেন তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এসএসসি এবং ইন্টার পড়ুয়া আছে তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত 5বার দেখাবেন। এবং আমি বলি যে আমাদের যেরকম টেস্ট পেপার যেরকম গলার মালা হয় এসএসসি পরীক্ষার সময় বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, কিংবা আমি জানি না এটা এখন হয় কিনা, ইন্টারে যেরকম মালা হয়, আমি মনে করি ওই মালার সাথে এই মালাটা থাকা উচিত। এই গল্পটা শেষ পর্যন্ত শোনেন। তো এরপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবো, আমি ফার্স্ট হইলাম কলেজে। আচ্ছা, কলেজে ফার্স্ট হইলাম, তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। এর মধ্যে একটা না আমি বলি যে মফিজ ছিল, ও আমার কন্টেন্টেড ছিল কমার্সের। তারপরে আরো কয়েকজন ছিল, আব্বাস, ওই নাসরিন ম্যাডাম, মানে নাসরিন আপা। তারপরে সায়েন্সের অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার, মহিউদ্দিন, তারপরে আবুল কালাম আজাদ, মানবিকের ছিল আলমামুন। এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন, মানে সবাই। তো আমি তখন তো ওই লজিন থাকি, তো আমি ওদেরকে বললাম যে আমি এইভাবে থাকি, আমার যদি মানে হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার আরো পড়াশোনার মানটা ভালো হবে। তো বললো যে এখানে তো সিট নাই, মানে আসলে সিট ছিল না, 12 জন থাকতো ওরা একটা হোস্টেলে। তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিং থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিবে ওই ক্ষমতাটা তাদের নাই। তা আমি মানে একটু বিবেক তো আমার আছেই, যে আমি হয়তো পড়াই, তাদের পড়ানোর দরকার নেই, ছাত্রছাত্রীগুলি বেশি ভালো ছিল না। তো তারা হয়তো ওই স্যার রিকোয়েস্ট করছে এই জন্য রাখছে, বুঝতে পেরেছি, রাখছে। তো আমি, আমারই আর ক্লাসমেট ছিল, মানে 2 জনেরা ভাই বোন একসাথে পড়তো, দয়ালমণি আর কল্যাণী দত্ত। তো দয়ালমণি আমার বললো যে গৌরাঙ্গ তোর এত প্রবলেম, ওরা আবার প্রভাব প্রতিপত্তি, ওদের নিচে একটা ফার্মেসি আছে, 2 তলায় ওদের ফ্যামিলি থাকে, আর 3 তলায় দয়ালমণি থাকে। বলছে তুই আমার, ওর ছোট একটা বোন আছে অলকা, বলছে তুই অলকারে পড়াইস, আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস, আমার সাথে থাকিস, তাহলে আমার পড়াশোনা হবে। তা আমি ওদের বাড়িতে থাকলাম। তো গ্রামে যা হয় আর কি, অনেক কিছু আমার জীবনে অনেকে জানে না, আজকে জানা উচিত। যে হঠাৎ ওই বাড়ির তারা বললো যে আমি আপনারা বলেছি আর কি, এগুলি প্রচার করবেন না করবেন, মানে কাটবেন না কাটবেন, যেহেতু মেয়ে আছে গ্রামের মানুষজন খারাপ মনে করে। তো ওই মামা ডাকতাম আমি দয়ালমণির বাবারে, পিটিশন নিতে পারেন নিচে থেকে, সমস্যা নেই। তো বললো যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও। তো আমি তৎক্ষণাৎ মানে আমি কি করব বুঝতে পারছি না, যে আমার খাবার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে,
কারণ আমার ফ্যামিলি মানুষের সাথে তখন কোনো যোগাযোগ নেই, শুধু আমার ভাই আর আমার মার খবর পাই আমি ওই রামচন্দ্রপুর বাজার, তো বড় বাজার যে বললাম, মানুষজন গ্রাম থেকে আসে, আমি শুনি মা কেমন আছে। তো আমি তখন ওই যে মফিজ আজকে এখানে আসার আগে ওর সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে ফোনে, 1 ঘন্টা 59 মিনিট। তো গ্রুপে ও অনেকের নিয়ে আসছে, কথা বললাম। তো মফিজ তোমার সিটটার মধ্যে আমার দাও রাত্রে একটু থাকার জন্য, আমি দিনে দিনে বাইরে থাকবো, কলেজে পয়লা রাত্রে এসে তোমাদের সাথে থাকবো। তো বলছে তোমার খাওয়া দাওয়া, আমি বলছি আমার এক কাকাতো বোন ওই গ্রামে থাকে, আমি বলছি আমার কাকাতো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো। আসলে ওই হোস্টেলে থেকে যে টাকা দিব খাবার, ওই টাকা আমার ছিল। Take your time, sir. No problem. তারপরে আমি আমার বাংলা স্যার শাহ আলম স্যার বললাম, স্যার আমার খুব কষ্ট হয়, তো আমার ওই বোনের বাড়িতে 1 দিন 2 দিন পরে যাইতাম, গিয়ে একবেলা খাইতাম, ওই আমি 2 দিন থাকতাম। বোনের বাড়িতে গেলে তো 2 দিন পরে এমনি খাইতে বলে। বোনেরা আবার অনেক পয়সা, অনেক মানে গ্রাম এলাকায় কোটিপতি, তো আমার বলতো, তো আমি খাইতাম, আমি তো খাইতাম আমার নিজের জন্য। আর ওর বলতো যে ভাই আসছে, জানা তো ভাই আমার আপন কাকাতো বোন। তো এরপরে স্যার একটা টিউশনি খুঁজে দিল, টিউশনটা করলাম 3 মাস করার পরে টিউশনটা আবার চলে গেল। ওই ছেলেটা ঢাকায় এসে পড়ছে, মামার বাসায় থেকে পড়বে। তো ওই টিউশনটা যখন করি তখন আমি 500 টাকা পাইতাম, আমি কষ্ট করে খরচ করতাম 350 টাকা থেকে 450 টাকার মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম। হোস্টেলে তখন টাকা দিই, আমি ওই ক্যালেন্ডারে লিখে রাখতাম, আমার একটা ক্যালেন্ডার ছিল যে কোন দিন দুপুরে খাবো আর কোন দিন রাত্রে খাবো। মানে খাবারটাও আপনি ক্যালেন্ডার মেনটেন করতেন? কারণ আমি ওই 300 টাকা দিয়ে খাইতাম, ওটা ওই হিসাবের সাথে ম্যানেজ করতেন। হ্যাঁ, 10 টাকা করে একটা মিল হয়, তাহলে আমি 30টা মিল খেতে পারবো, আর বাকি টাকাটা সেভ করতাম। যে টিউশন যদি পরে চলে যায়, তো ঠিক কয়েক মাস পরে টিউশন চলে গেল, আমার কাছে তখন 250 টাকার মতো ছিল। তখন ওই স্যার বিল্লাল স্যার যে ম্যানেজমেন্ট আমার পড়ায়, উনি একবারে প্রথম থেকে আমার সাপোর্ট দিতে শুরু করলো, ফাইন্যান্সিয়াল না, মানে মেন্টালি যেইভাবে পারা যায়। কেউ কিছু বললে তাদের সাথে স্যার কথা বলতো। অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না, টিচারদের ছোট করতে যাচ্ছি না এখানে, ভালো চোখে দেখতো না, সায়েন্সের টিচাররা বিশেষ করে। তো এরপরে স্যার একটা টিউশনি ঠিক করে দিল। তখন আমি আমিননগর থাকি, গ্রামের নাম, আর টিউশনিটা হলো কাঁঠালিয়াকান্দা, মাঝে রাস্তা হইলো 3 কিলোমিটার। তো আমি যাই, গিয়ে ওইখানে টিউশনিটা করি। ও ওইখানে ছেলেটারে পড়াইতাম আমি, আলিম। তো আমি ওরে পড়াই। আসলে স্যার জোর করে টিউশনটা দিছে, ও আসলে ছাত্র ভালো না, কিন্তু ওর ভাই একজন সিঙ্গাপুর থাকে, টাকা পাঠায়, বলছে ধরো এত টাকা দিয়ে কী করবে, এই ছেলেটা একটু সাহায্য হবে, তুই পড় ছেলেটার কাছে। তা আমার একবারে আচার ব্যবহার ভালো দেখে ও বলছে যে স্যার আপনি পড়াই তৈব না, এসে আপনার সাথে গল্প করেন, আমি তো ভালো ছাত্র না, তাও আপনি টিউশনটা করেন। তো 3-4 মাস পরে চিন্তা করছে না, টিউশনটা করা যাবে না, এমনি টাকা পয়সা নিয়ে। ও আসলে বুঝে না, এইটা পরে এইটার অঙ্ক ও বুঝে না, 9 উঠছে, কিচ্ছু বুঝে না। তো পরে ওই 4 মাস টিউশনি করতে গিয়ে আবার আরেকটা নতুন অভিজ্ঞতা হইলো। তখন 98 সালে বন্যা হয়। তো বন্যা হয়, এখন ওই গ্রামে যাইতে হয়, নৌকা দিয়ে যাইতে হয়, তো 2 টাকা দিয়ে নৌকা দিয়ে যাইতে হয়। তো আমি যাওয়ার সময় ও আমার প্রায় বলতো, স্যার আপনি ওই পোটলার মধ্যে গিয়ে, আমি যাওয়ার সময় গামছা নিয়ে যেতাম, যাওয়ার সময় নৌকা দিয়ে যেতাম, আসার সময় 7টায় আসতাম। মানে ওই 2 টাকা সেভ করার জন্য 30 দিনে 60 টাকা সেভ হবে, আমি 6 দিন খেতে পারবো। What a story. তারপর কলেজে যখন ফার্স্ট হওয়া শুরু হইলো, 2nd ইয়ারে উঠছি, ফার্স্ট ইয়ার প্রি টেস্ট পরীক্ষা ফার্স্ট হয়েছি, তখন কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে ওই কলেজের সিস্টেম হইলো যে যারা ব্রিলিয়েন্ট তাদেরকে কলেজ টাকা দেয়, কিন্তু আমার তো টাকা দিত না, কারণ আমি তো ড্রপ আউট স্টুডেন্ট ভর্তি, সেই জন্য আমার টাকা দিত না। তো এরপরে ওই বিল্লাল স্যার রিকোয়েস্ট করছে যে ও এত ভালো করে, তাহলে ওর চেয়ে খারাপ যারা, ওরা যদি টাকা পায় তাহলে ও কেন পাবে না। তো এরপরে কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে আমারে 550 টাকা দিবে। তো তখন আমার মোটামুটি খাওয়ার একটা নিশ্চিত হয়ে গেল।
আমি 2 বছরে আমি 2বার আসছি রামচন্দ্রপুর থেকে রামকৃষ্ণপুর, হেঁটে আসতে 20 মিনিট লাগে। একবার আসছি খবর পাইছি মা একটু অসুস্থ, দেখতে আসছি। আরেকবার আসছি আমাদের এপ্রিলের 2 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা আরম্ভ হয়েছে, 1 তারিখ মার সাথে দেখা করতে আসছিলাম। এর আর দেখা করতে পারেন? আমি দেখা করতে পারিনি, মানে আমি পড়াশোনা করতাম, আর একটা টেনশন ছিল, লজ্জায় আসতাম না। আসলে আবার ভাই আমার সাথে কথা বলতো না, এত খারাপ একটা সম্পর্ক ছিল। আপনার ওই সময়টাতে কি কোনো চিন্তা ছিল যে এইবার যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কি করবেন, নাকি ওরকম কোনো চিন্তাই করেননি মাথায়? না, আমি তখন চিন্তা করছি যে আমি এমন কিছু একটা করব মানুষ যেন সারা জীবন মানুষ মনে রাখে, এই কলেজ যেন আগামী 100 বছর আমার নিয়ে কথা বলে। সেকেন্ড থট কোনো চিন্তাই দেন নাই? না, কোনো চিন্তা নেই। মানুষের লক্ষ্য এরকম হওয়া উচিত। মানে আমি তো বলি মানুষের যে আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে যে যখন অর্জুন ইয়ে করে, ওই যে লক্ষ্য বান নিক্ষেপ করে, তখন বলছে সবার, দুর্যোধন দুঃশাসন সবার বলছে যে ওই গাছে টিয়া পাখির যে টিয়া পাখির চোখ না, চোখের মণি লাগাইতে হবে তীর দিয়ে। তো সবার জিজ্ঞাসা করছে টিয়া পাখি দেখো, প্রথমে বলছে দেখি, বলছে মারে লাগে না। আর অর্জুনের বলছে দেখো, কয় না কোনো টিয়া পাখি তো দেখা যায় না। বলছে দেখো না ওইখানে আকাশ, নীল আকাশ, বলছে আকাশ টাকাশ কিছু দেখে না। বলছে একটা বট গাছ চোখে পড়ে না। বলছে একটা টিয়া পাখি, কয় চোখে পড়ে না। বলছে ওইখানে একটা কালো চোখ আছে, কয় চোখে পড়ে না। কয় তোমার চোখে কি পড়ে? কয় তিল, কেমন জানি একটা কালো একটা তিলের চিহ্ন আছে। হোয়াট ইজ দ্য ফোকাস? ফোকাস আরো সহজ করে বলি, এই যে ক্যামেরাতে যারা আমাকে দেখছেন, এই যে আমি ফোকাস, 4-5টা ব্লার, এটা হচ্ছে ফোকাস। তো জীবনে লক্ষ্যটা সেরকম এরকম হওয়া উচিত যে আমার টার্গেট হচ্ছে এটা, বাকি সবকিছু ধোঁয়াশা। হ্যাঁ, তো আমি পড়া শুরু করলাম। ওই মেরিট হোস্টেল আইসা আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। তখন তো আমার টিউশনই নাই, লজিং বাড়িতে পড়ানো নাই, কিছু নাই, শুধু কলেজ আর পড়াশোনা। আমি রাত্রে 2:30 থেকে 4টা 1.5 ঘন্টা ঘুমাইতাম। আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। এবং প্রি টেস্ট পরীক্ষার পরে এগুলি শুধু ওই হোস্টেলে যারা ছিল তারা আমার বন্ধুরা হয়তো দেখছে বা শুনছে, আমি 22 ঘন্টা পড়েছি। 22 ঘন্টা পড়েছি। সবাই পড়তো ওই হোস্টেলের, সবাই পড়তো, আমি সবচেয়ে বেশি পড়তাম যে আমার কিছু একটা করতে হবে। এর মধ্যে আমার ছোটো ভাই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি আমার ছোটো ভাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমার ছোটো ভাই 7th প্লেস করলো, মানে কমার্স থেকে। ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে না আর্টস থেকে। কুমিল্লা বোর্ড হয়েছে, কুমিল্লা বোর্ড ছিল তখন, চিটং ছিল না। তো 786 পাইছিল, ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে নাই। আচ্ছা, মানবিক থেকে পরে গিয়ে 2 নম্বরের জন্য ইন্টারমিডিয়েটে গিয়ে সে 7th স্ট্যান্ড করে ফেললো। ভেরি গুড। তো তখন আমার নিজের কাছে মনে হইলো যে আমি বড় ভাই হিসেবে আমার 6th হইতে হবে, 5th হইতে হবে, মানে 7th হলে হবে না, 7th হইলে হবে না। আস্তে আস্তে টার্গেট আমার বাড়ছে। তো নিতাই রেজাল্টটা দেওয়ার পরে নিতাই আমার সাথে একদিন দেখা করতে আসছে, বলছে আমি যদি 7th হইতে পারি তুই ফার্স্ট হইতে পারবি, শুধু একটু পড়া যা। এবং আমার জীবনে আমার জন্য যা করছে এগুলি হয়তো আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আমার প্রত্যেকটা বইয়ের 30টা গাইড বই ছিল, ওর বন্ধু বান্ধব থেকে সব গাইড বই সংগ্রহ করে আমার দিছে, যে কোনো পড়া যেন না থাকে, যে তুই পারস না, সব পড়ে শেষ করে দে। তো আমি এগুলি দিয়ে নোট টুট করে সব কিছু আমি নিজে পড়তাম। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট ছিল আমার, আলাদা আলাদা প্রশ্নের আলাদা আলাদা আমার ব্যাচ ছিল, যে এগুলি ব্যাকডেটেড, এগুলি আপডেটেড। তারপরে মোটামুটি প্রিপারেশন নিলাম, সবাই সব কিছু হয়েছে। তখন ওই কুমিল্লার মোটামুটি নাম করা কলেজ ছিল ভিক্টোরিয়া কলেজ, তারপরে ওই চাঁদপুর পুরানবাজার কলেজ, আরও কয়েকটা কলেজ যেগুলি স্ট্যান্ড করতো। তখন তো স্ট্যান্ড ছিল, 20 জন স্ট্যান্ড করতো। তো একদম মজিদ স্যার আমাদের প্রিন্সিপাল, আমার জীবনের অনেকের অবদান, এই মজিদ স্যারের অনেক অবদান। উনি যদি আমার ওই 8 মাস টাকা না দিত হয়তো তখন আমার এই স্ট্রাগল করতে হইতো, খাওয়ার জন্য চিন্তা করতে হইতো। তো আজকেও আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম। তো আলমামুন যে ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিশোরগঞ্জের, বলতেছে গৌরাঙ্গ এখন বুঝি যে আসলে তখন তুমি খাইতা না, বলতা যে ডাক্তার তোমার না করছে সকালে খাইতে, আমি কোনোদিন সকালে খাইতাম না। সকালে খাওয়ার সময় আমি বাইরে চলে যেতাম, কারণ ওরা খাবে, ওদেরও তো খারাপ লাগবে যে আমি খাইতে পারি না। তো মজিদ স্যার তখন আমার টাকা দিল, ওই টাকা নিয়ে তো আমি টেনশন ছাড়া পড়াশোনা করতে পারছি। তো উনি একদিন কুমিল্লা থেকে আসলো, আইসা বলছে আজকে আমাদের সব ভালো কলেজের প্রিন্সিপালদের মিটিং হয়েছে, বলছে ভিক্টোরিয়ার একটা ছেলে নাকি ফার্স্ট হবে। তো ওই ভিক্টোরিয়ার প্রিন্সিপালরা বলে আসছে, ছেলেটার নাম সম্ভবত তানবীর ছিল, যে তানবীরে বললেন ও এবার পরীক্ষা দেওয়ার দরকার নেই, গৌরাঙ্গ পরীক্ষা দিবে, গৌরাঙ্গ ফার্স্ট হবে, ওর ফার্স্ট হওয়ার ইচ্ছা দেখলে ও যেন আগামীতে পরীক্ষা দেয়। তো স্যার কলেজ এটাই আমার এটা সব টিচারদের সামনে বললো, বলছে এখন আমার মানিজ্য যদি রাখার দরকার হয় তাহলে তুমি পড়াশোনা করো না, অথবা করো না।
তো তখন থেকে আমি 22 ঘন্টা পড়াশোনা করা শুরু করলাম। আমার এখন মনে আছে আমাদের ওই মুখলেসুর রহমানের বই পড়াইতো ইকোনমিক্স, 55টা ব্রড কোশ্চেন ছিল, আমি 54টা পারতাম। এই জন্য স্যার আমার 2টা থাপ্পড় দিচ্ছে যে বাকি একটা পড়ো নাই কেন। আমি বলছি স্যার 10টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করতে হবে, তো এইটা সহ আসলো তো আমার 9টা কমন পড়বে। এরপর আরেকটা থাপ্পড় দিচ্ছে, বলছে আমি এটা শুনতে চাই না, তুমি ওইটা পড়ে এসে বলবা যে আমি পড়ে আসছি। তারপর আমাদের পরীক্ষা আরম্ভ হইলো 2 তারিখে, আমি 1 তারিখে আমাদের বাড়িতে আসছি। আমার বন্ধু ওই মুভি জেরে নিয়ে আসছিলাম। আমি এখন ভেজিটেরিয়ান, তখন ভেজিটেরিয়ান ছিলাম না। আমার মা সিলভার কাপ মাছ রান্না করছিল, তা আমি খেয়েছি। খাওয়ার পরে আমার মা অনেকখানি আগাই দিছে। আগাই দেওয়ার পরে আমার মা বলছে যে বাবা তুমি যে ফেল করছো যত মানুষ জানছে এর চেয়ে 1000 গুণ মানুষ যেন জানে যে তুমি পাস করছো। তা আমার মা সবসময় আমি কোথাও গেলে মাটিতে থুতু দিয়ে আঙ্গুল দিয়ে আমার মানে আশীর্বাদ করে দেয়, নখ কেটে দেয়। তা আমরা ওই যে নদীটা, তিতাস নদীটা, এইটাই আরেকটা খালের মতো গেছে, যে খালটা আমি পার হইতাম সাথে। তা আমার মা ওইখানে এসে, তো আমরা খেয়াতে যখন উঠছি তখন আমার মফিজুল জিজ্ঞাসা করছে যে গৌরাঙ্গ, আমি ওরে ভয় পাইতাম, ওরে আমরা বলতাম কম্পিউটার কলেজের মধ্যে। আমি যদি 80 পৃষ্ঠা লিখতাম, ও 84-85 পৃষ্ঠা লিখতে পারতো। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ইকোনমিক্স, বাংলা সেকেন্ড পেপার, এগুলো তো থিওরিটিক্যাল ছিল। ও আমাদের 4-5 পৃষ্ঠা বেশি লিখতো, এত দ্রুত লিখতো। তো বলছে তোমার মা অনেক শিক্ষিত না? আমি বলছি না, আমার মা জ্ঞানী, মাত্র 2 থেকে 3-তে পড়ছে, আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার মা জ্ঞানী, শিক্ষিত না। আমাদের ধর্মের হেন কিছু নাই, আমার মা জানে না, সব জানে। কেউ যদি মাস্টার্সও পাশ করে আসে সংস্কৃত থেকে, সংস্কৃত পড়লে আমার মা বলে দিবে এই জায়গায় এটা ভুল হয়েছে। আমার মা সব জানে আমাদের ধর্মের। তো এরপরে সবাই নামাজ পড়তে গেছে, আমাদের হোস্টেলে সবাই নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো ইয়ে করে আসছে সবাই মসজিদ থেকে। তখন আমি মসজিদের সবারই জিজ্ঞাসা করছি কে কী চাইলা কালকে পরীক্ষা। তো সবাই বলছে একে একে আল্লাহ যেন আমাদের সবার ভালো করে। তো মফিজ বলছে গৌরাঙ্গ, আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, গৌরাঙ্গ ফার্স্ট হলে গৌরাঙ্গের আম্মা খুব খুশি হবে। জীবন আসলে সুন্দর, সুন্দরটাকে দেখতে হয়। এত এত কষ্টের গল্প উনি পরে ওরে আমি জড়াই ধরছি যে মফিজ আসলে আমি ফার্স্ট হলে আমার মা খুব খুশি হবে। আমার এই রেজাল্টের পিছনে আমি যা করছি পরে অনেক অবদান। আমার যে রান্না করে খাওয়াইতো আপা, শারমিন আপা, ওনারও অনেক অবদান। রান্নাঘর যাইতে 1 মিনিট সময় লাগতো, কিন্তু উনি এসে খাবারটা নিয়ে, প্লেটটা নিয়ে তারা দেখতে পাই আপনার জন্য খাবার নিয়ে এসছি। আমি খাইয়া ওইখানে হাতটা দিলে উনি থালাটা নিয়ে যেত, কারণ আমি ওইখানে যাবো আসবো, সবাই একটু 5 মিনিট 10 মিনিট গল্প করবো, আমার এত সময় নাই। সবাই বুঝতো আপনার ডেডিকেশনটা। হ্যাঁ, সবাই বুঝতো। তারপরে 2 তারিখ পরীক্ষা শুরু হইলো। কোন সালের 2 তারিখ? 1999 সালের 2 এপ্রিল, বৃহস্পতিবার। আচ্ছা। বুধবারে প্রচন্ড জ্বর হয়েছে। জ্বরে আমাদের কলেজের চাল উড়াই নিয়ে গেছে। এরপরে পরীক্ষার হলে গিয়ে দেখি কি আমার একবার পিছনে বেঞ্চে সিট পড়ছে। তো ইংরেজি পরীক্ষা ছিল ফার্স্ট পেপার। তো পরীক্ষা দিতেছি, আমার এমন কান্না। তো আমার যে ম্যাজিস্ট্রেট, ওনার বাড়ি 14 গ্রাম, উনি বলছে যে বাবা একটু বয়স্ক, বাবা কাঁদো। আমি বলছি স্যার আমি ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা, আমি পিছনে বেঞ্চে পরীক্ষা দিতে পারি না। তো উনি আবার ওইখানে ফার্স্ট বেঞ্চে নিয়ে দিছে, আর ওই ফার্স্ট বেঞ্চে ছেলেরা পিছনে বেঞ্চে নিয়ে দিছে। তো এরপরে আমি পরীক্ষা দিলে উনি যেদিনে আসতো আইসা আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আমার মাথায় হাত বুলাই দিয়ে দিত। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট। তারপরে আমাদের পরীক্ষা হয়েছে এপ্রিলে, পরীক্ষা হইলো মে, সব পরীক্ষা হইলো আমাদের, ভাইবা পরীক্ষা সবকিছু হয়ে গেলো। আমি শহরে চলে আসলাম। তখন আমি মজিদ স্যারের বাসায় থাকি। ওনার ছোট মেয়ে, ও বাংলাদেশ মেডিকেল থেকে মেডিকেলে পাস করে ফেলছে এখন। ওরে আমি পড়াইতাম, ও ক্লাস তখন 8-এ পড়ে। আমি স্যারের বাসায় থাকি, খাই, আর ওরে পড়াই দুবেলা। ঢাকায় চলে আসছি, কোচিংয়ে ভর্তি হব, ভর্তির টাকা পয়সা নেই। পরীক্ষার পরের ঘটনা। রেজাল্ট তো দেয় না। রেজাল্ট দিল 1999 সালের 26 আগস্ট। 1999 সালের 26 আগস্ট বৃহস্পতিবার। তো রেজাল্ট দিল। রেজাল্টের দিন, আগের দিনই আমি আর নুরুল হক মানবিক থেকে ফার্স্ট হওয়ার কথা। কুড়িগ্রাম বাড়ি। নুরুল হক এখন সৌদি আরবে একটা ইউনিভার্সিটিতে আছে, ওর সাথে আমার যোগাযোগ আছে, নিয়মিত কথা হয় আমার খুব ভালো বন্ধু। তো নুরুল হক স্যারের বাসায় 1 সপ্তাহ আগে চলে আসলো, যে তখন তো বিটিভিতে শুধু সাক্ষাৎকার দেয়, আর কোথাও তো টিভি ছিল না। ফার্স্ট সেকেন্ড হলে তাদের সাক্ষাৎকার দেখাইতো টিভিতে। তো নুরুল হকের নিয়ে আসছে স্যার, যে
গৌরাঙ্গ ফার্স্ট হবো, নুরুল হক ফার্স্ট হবো, দুইজনের একসাথে নিয়ে যাবো টিভিতে। তো নুরুল হকের তখন মানে নতুন শার্ট ছিল না, তো নুরুল হক একটা কাপড় কিনে, আমি বলছি নুরুল হক এই কাপড়টা কিনে শার্ট বানা, তোর এটাতে টিভিতে অনেক ভালো দেখা যাবো। এত কনফিডেন্ট? হ্যাঁ, আমরা জানতাম যে আমরা ফার্স্ট সেকেন্ড হইতে পারি। নুরুল হকের বলতাম, ওই যে ইংরেজি বলতাম যে তোফাজ্জল ইংলিশের জাহাজ, নুরুল হক। আমরা মানে কোনো ইংরেজি না জানলে আমরা ডিকশনারি, এত টাইম ছিল না যে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে হবে। নুরুল হকের জিজ্ঞাসা করলে নুরুল হক বলে দিত। নুরুল হক ওই ইংলিশ যে অক্সফোর্ড ডিকশনারি এটা মুখস্থ পারতো। ওরে বাবা! মাদ্রাসা বোর্ডের ছাত্র। হ্যাঁ, মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে সুপার ব্রিলিয়ান্ট। মাদ্রাসা বোর্ডের ছাত্র নজরুল, ও পরে 14তম স্ট্যান্ড করে। ওই নজরুল আমাদের হোস্টেলে কেউ আসলে আমরা বাজি ধরতাম যে ও না, আপনি যে ওয়ার্ড জিজ্ঞাসা করবেন ও উত্তর জানে, আমরা বাজি ধরতাম। তো নজরুল শুধু উত্তর বলতো না, বলতো কোন পৃষ্ঠার উপরের দিকে ওয়ার্ডটা না নিচের দিকে, এটা বলে দিত যে এমন পৃষ্ঠার, মানে পৃষ্ঠার এই পাশে না এই পাশে, ডান পাশে না বা পাশে, বলতো আবার বা পাশে এটা উপরে না নিচে, এটা বলে দিত যে না আছে ওয়ার্ডটা, এটা নাউন ভার্ব সব বলে দিত। তো উঠছে ডেঞ্জারাস ছিল নুরুল হক। নুরুল হক ইংলিশ টু ইংলিশ আমাদের বলে দিত। আর নজরুল এখন ইয়েতে একটা কলেজে আছে, তো নজরুল হইলো ইংলিশ টু বাংলা বলতো, আর নুরুল হক ইংলিশ টু ইংলিশ বলতো। তো নুরুল হক নিয়ে আসলো, নুরুল হক তারপর আমি 7টা রাত্রে মানে ধুয়ে দিছি, আমি নিজে ধুয়ে দিছি। ধুয়ের পরে ফ্যানে শুকাই আমি বলছি নুরুল হক চল বাড়ি থেকে এটা ইস্ত্রি এনে দিই। তারপর ওই বাড়ির দারোয়ান ঢুকেছে, ভাই এই বাড়িতে ইস্ত্রি আছে না, ইস্ত্রি একটু এনে দেন না। তো এনে দিছে, পরে আমি নিজে ইস্ত্রি করে দিছি। তো পরের দিন সকালে 26 তারিখ সকালে আমাদের ভয় লাগতেছে যে আমরা যদি ফার্স্ট না হই, আমরা ভয়ে চলে আসছি স্যারের বাসা থেকে। যদি কিছু হয়, ওই আমার আগের পরীক্ষার কথা মনে হয়েছে। তো আমি পরে আমরা হলে চলে আসছি, এই জিয়া হলে। মন্ডল ভাই থাকতো আমাদের 2 বছর আগে ইন্টারমিডিয়েট আমাদের কলেজ থেকে মানবিকের সেকেন্ড হয়েছিল মন্ডল ভাই। জিয়া হল বলতে এটা কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলে চলে আসছি। আচ্ছা। তো মন্ডল ভাইয়ের সাথে আবার মজিদ স্যারের ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তখন হয়তো ফোন এত অহরহ ছিল না, ওই পয়সা ঢুকাইয়া টাকা দিয়ে ফোন করতো আর কি হল থেকে। তারপরে স্যার সকালবেলা খুঁজে পায় না, দারুণ খুঁজে আরো 2জন বেরিয়ে গেছে সকালে। তো এরপরে আমরা এসে একটা ঘুম দিছি, আমাদের ক্লান্তি লেগে গেছে, আমরা ঘুমাই দিছি ভয়ে 2জনই। তো 12টার দিকে ঘুম থেকে উঠছি, তো মন্ডল ভাই বলতেছে, আমি স্যার বাসায় ফোন দিয়েছিলাম, তারা কাছে শিগগির যাইতে, স্যার খুব টেনশন আছে। তো এরপরে আমরা নিচতলায় থাকতাম আমরা 2জন, তো আমরা নিচতলায় আছি। তো এরপরে স্যারের মেয়ে, ওই যে পপি লাইব্রেরি পড়ছেন না, এই পপি লাইব্রেরির মালিক কিন্তু হলো অধ্যাপক আব্দুল মজিদ। ও আচ্ছা আচ্ছা। পপি গাইড পড়া নিতে এমন, পপি হইলো স্যারের বড় মেয়ে। আচ্ছা আচ্ছা। আর মেজো মেয়ে হইলো হ্যাপি, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে লয়। ও মেট্রিকে ঢাকা বোর্ড থেকে সেকেন্ড হয়েছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছে। শি ইজ দ্য জিনিয়াস আই এভার সিন ইন মাই লাইফ। সব জিনিয়াসকে নিয়ে আসা হবে অনুষ্ঠান। এখন ও আমেরিকায় আছে, ডক্টরেট করেছে এখানে, ওইখানেই আছে, এইখানে প্র্যাকটিস করে আমেরিকায়। ওকে। তো তারপর পপিয়াপা বাড়িতে ছিল, আর নিপারে তো আমি পড়াইতাম ছোট বোনটারে, ছোটরে পড়াইতাম। তো স্যারের ওয়াইফ আমার অনেক আদর করতো, সারাক্ষণ গৌরঙ্গ ডাকতো। তো এরপরে রেজাল্ট দিছে, বলছে রেজাল্ট পাইছে, 2:30টার দিকের ঘটনা এটা। রেজাল্ট পাইছে, তো উপরে গেছি, তো স্যারের ওয়াইফ বলতেছে কি করলা, কিছুই তো হইলো না। বলছে ফার্স্ট হইব, নুরুল হক ফার্স্ট হইব, কেউ কিচ্ছু করতে পারলা না, নুরুল হক থার্ড হয়েছে আর তুমি অষ্টম হইছো। তারপরে আমি সালাম করছি, তো একটু খারাপ লাগছে, অষ্টম হইলাম, বিশ্বাস হয় না বুঝছেন, এত ভালো পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষা দেওয়ার পরে মার্কিং করছি যে কুমিল্লা বোর্ডের সবাই যদি সিদ্ধান্ত নেয় যে ওরে ফার্স্ট বানানো যাবো না, তাইলে আমি সেকেন্ড হবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে না ওরে স্ট্যান্ড করানো যাবে না, তাইলে আমি 20-এর মধ্যে থাকবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ফেল করামো, তাইলে আমি স্টার পাবো। যে সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ খাতা আকার রসিকার সব দেখবো, দেখা এরপর হ্যাঁ ফেল করাই দেবো, তাও আমি স্টার মার্কস পাবো। মাই গুডনেস, প্র্যাকটিস কি ছিল তাইলে? হ্যাঁ, প্র্যাকটিস মানে কি, মানে পরীক্ষা তো 15 ঘন্টা শেষ হতো, পরে 15 মিনিট শুধু কয়েকবার রিভিশন দিতাম। আর ওই যে বললাম, মানে প্রত্যেকটা মানুষের পরোক্ষে গিয়েছিল। মেজিস্ট্রেট রুমে টিচারদেরকে বলে তো এই ওরে, গ্রামে তো স্টুডেন্টরা কথা বলে না, যে ওরে যেন কেউ কিছু জিজ্ঞাসা না করে। এবং 26শে আগস্ট ওই ভদ্রলোক, জানি না উনি শুনবে কিনা, উনি আমার রেজাল্ট শোনার জন্য আমার কলেজে আসছে। এই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ। স্যালুট ইউ, মানে হোয়াট আ স্টোরি। বহুবার আজকে আমার গাছি উঠেছে, হোয়াট আ স্টোরি। তো এরপরে অষ্টম হয়েছি, তো মজিদ স্যারের হইলো অফিস হইলো ইয়েতে ইসলামপুর পাটুয়াটুলি বইয়ের বাংলা বাজার, যেটা ওই দিয়ে ফোন দিছে। স্যার ওয়াইফের বলছে গরম করে কথা বলবো। তখন আমার সন্দেহ হয়েছে, স্যার আমার সাথে কথা বলতে চাই কেন। বলছে গৌরাঙ্গ
তুমি আমার মায়ের যত ডাকছো তুমি ফার্স্ট হয়েছো। তো আমি কথা বলতে পারতেছিলাম না। তারপর বলছে কি হয়েছে, তো পপি আপা বলতেছে তাহলে মনে হয় ভালো একটা কিছু আছে। তাই বলছে স্যার বলছে আমি ফার্স্ট হয়েছি। তারপরে স্যার গেটে দিয়ে ঢুকছে, স্যার ওইখান থেকে রিক্সা আসছে, আইসে আমার জড়াই ধরছে। তো স্যার ওয়াইফ জিজ্ঞাসা তুমি তো বলছো অষ্টম হয়েছো, বলছে আমি চাই নাই যে ও যে ফার্স্ট হয়েছে আমার সারা কারোর থেকে এটা শুনুক। জীবনে বহুত গল্প শুনেছি, কিন্তু এই রকম গল্প কখনো শুনি নাই। সত্য কথা বলতে যেটা, যে লটস অফ মোটিভেশনাল স্টোরি যেটা এই জীবন গল্পের প্ল্যাটফর্মে এসছে, অসাধারণ এক একটা গল্প, কোনো মানে সন্দেহ নাই। কিন্তু আজকের এই গল্পটা মানে এটার পরে আমার চিন্তা চেতনাটা চেঞ্জ হয়ে গেল। দুইবার ফেল, সে পরের বার বোর্ডে প্রথম স্থান। কত সালের পরীক্ষা স্যার এটা? 99 সালে। 99 সালে আপনি কুমিল্লা বোর্ডে প্রথম হন? প্রথম হই কমার্স থেকে। তো এরপরে স্যার বলছে তুমি তাড়াতাড়ি প্রিপারেশন নাও, আমরা টিভি বসে সাক্ষাৎকার দিতে যাব। তাই বলছি স্যার আমার বোনের বাসা থেকে, তো স্যারের বাসায় আমার তেমন কাপড় চোপড় ছিল না, আমি ফার্স্ট হইতে পারি এইটা ভাইবা ওই নাচরি নেবো আমার বলছিলাম সুন্দর একটা শার্ট কিনেন, ওইটা পরে যায়। তো আমি একটা নীল কালারের শার্ট পরছি, তো ওনার বলছি আপনার কি কালার পছন্দ, তো আমি একটা নীল কালারের শার্ট কিনছিলাম যে এটা পরে আমি যাব। তো আসলে ওই পরীক্ষা দিয়ে আমার বাড়িতে ওই শার্টটা রেখে চলে আসছি। আমার বোনের বাড়িতে একটা গেঞ্জি ছিল, আর আমি যখন কলেজে পড়ি তখন আমার এক বন্ধু ছিল আব্বাস, আর একজন রাসেল, এখন সায়েন্স ল্যাবে চাকরি করে, ও সায়েন্টিস্ট। ওরা দুজন আমার দিনে গেঞ্জি দিয়েছিল, কারণ তখন আমার আর কিছু ছিল না শার্টটা। দিস স্টোরি মানে এই জন্যই বোধহয় বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। নাটক সিনেমাতে এগুলা সম্ভব না আসলে। আমি এখন বলি আমার ওয়াইফ প্রায় জিজ্ঞাসা যে এতগুলো শার্ট একসাথে, আমার কলিগরাও বলে তুমি এতগুলো শার্ট একসাথে মানাও, পরা হয় না। তো আমি তাদেরকে বলি যে কোনো এক সময় আমার শার্ট প্যান্ট ছিল, মানুষ মানে গেঞ্জি পরা গেঞ্জি দিলে আমি এগুলি পরতাম। আমি 10 টাকা দিয়ে প্যান্ট কিনে পড়ছি, রিপুনের প্যান্ট। এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। আমি সবসময় একটা কথা বলি, খালি যোগ্য পরিবেশ আরও কি পারে সেই জায়গাটায় শুধু একটু স্পার্ক করিয়ে দেওয়া, একটু সুন্দর করে গাইড করা, ওই মানুষটাকে ইন্সপায়ার করা। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। যারা জীবনে ফেল করেন তারা ফেলটাকে একটা অ্যাসেট করতে পারেন সুপার সাকসেস দিয়ে। আজকের স্টোরিটা হচ্ছে এটা। এবং আমি তো বললাম যে প্রত্যেকটা পরীক্ষার আগে অন্তত এই গল্পটা যেন কেউ একবার দেখে নেয়, যে কোনো পরীক্ষার আগে এই গল্পটা একবার দেখে শুনে তারপরে যেন সে মনস্থির ঠিক করে যে না এবার আমাকে পারতে হবে, গৌরাঙ্গদার মতো পারতে হবে। কারণ গৌরাঙ্গদার গল্পটা কিন্তু এইখানে পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। এবং এরপরে কি হয়েছে এবং গৌরাঙ্গদা বাংলাদেশে আজকে কত বড় অ্যাসেট, সেগুলো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। তো 8:30টার সময় আমি যাইতে পারি নাই, তা আমার 10টার সময় আমার দেখাইছে। তো আমার বড় বোনের বাড়িতে গেছি, তখন আমার মা ওই আমার বলছে তুমি কি করছো, তোমার মা দেখা খবর দেখা সেন্সলেস হয়ে গেছে। কারণ আমার মা অনেক খুশি হয়েছে। আর পরে ওইখান থেকে ঢাকায় ছিলাম, তো ঢাকা আমি তখন ওই সানরাইজে কোচিং করতাম, আমার টার্গেট ছিল আইবিএতে পড়াশোনা করবো।